যখন থেকে আমি বেড়ানো শুরু করি সেই সময় থেকেই নানান অব্বিট জায়গা ঘুরে বেড়াতে এবং ট্রেকিং করতে আমার ভীষণ ভালো লাগে এবং সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। গত ডিসেম্বরে আমি ও আমার দুই বন্ধু গিয়েছিলাম অব্বিট বিহার ভ্রমণে, যার মধ্যে বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত ছোট্ট শহর কেহেলগাঁওয়ের বেশ কিছু জায়গা ঘুরে দেখিয়েছি। আর আজ আমি আপনাদের নিয়ে যাব বিহারের বাঁকা জেলায় অবস্থিত মন্দার পর্বতে। আমাদের এই 2 দিনের অব্বিট বিহার ভ্রমণে খরচ হয়েছিল মাত্র 2100 টাকা। আর হ্যাঁ, এই ট্যুরটা শেষ হয়েছিল এমন একটা স্টেশন থেকে যেখানে টিকিট কাউন্টার প্রায় সব সময় বন্ধ থাকে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প মন্দার পর্বত। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন ট্যুর লাভার সুশান্ত। আমি এখন রয়েছি কেহেলগাঁওয়ে, আর কেহেলগাঁও থেকে এখন আমরা যাব মন্দার পর্বত। চলুন তাহলে যাওয়া যাক কেহেলগাঁও স্টেশনে, আর সেখান থেকে একটা ট্রেন ধরে আমরা যাব মন্দার পর্বত। চলুন। আর আমরা যে এখানে এসে উঠেছিলাম কেহেলগাঁওয়ে হোটেল ক্লাসিকে, এটাই হচ্ছে, এই দেখে নিন হোটেল ক্লাসিকের ফোন নাম্বার। আপনারা যদি ফোনে বুকিং করেন তাহলে এই নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। আমি এখন এসে পড়েছি কেহেলগাঁও স্টেশনে, আর কেহেলগাঁও স্টেশনে এই যে এখানকার লোকাল ট্রেন ঢুকছে, এই লোকাল ট্রেনে করেই আমরা এখন যাব। আমরা এখন যাব ভাগলপুর জংশনে, আর সেখান থেকে যাব মন্দার হিল স্টেশন। কেহেলগাঁও থেকে একটি মাত্র ট্রেন সরাসরি মন্দার হিল স্টেশন যায়, 73419 সাহেবগঞ্জ ভাগলপুর ধুলিয়ান এক্সপ্রেস। ট্রেনটি সকাল 9:46 কেহেলগাঁও স্টেশন থেকে ছেড়ে 12:30 মন্দার হিল স্টেশন গিয়ে পৌঁছয়। ভাড়া পড়ে মাত্র 25 টাকা। অব্বিট বিহার ভ্রমণের প্রথম দিন আমরা ঘুরে দেখেছি কেহেলগাঁওয়ের বটেশ্বর ধাম, বিক্রমশিলা ও গঙ্গা নদীর মাঝে থাকা 3টি দ্বীপ। সেই ভিডিও এখনও আপনারা না দেখে থাকলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে লিংক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন এসে পড়েছি ভাগলপুর জংশনে। 45 মিনিট লাগলো কেহেলগাঁও থেকে ভাগলপুর জংশন পৌঁছাতে। তো চলুন, এখান থেকে মন্দার হিল যাওয়ার জন্য ট্রেনের সময় আছে 10:30। এখন একটু ভাগলপুর স্টেশনের বাইরে যাওয়া যাক, গিয়ে একটু টিফিন করে নেওয়া যাক। চলুন, সকালবেলা আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। তো চলুন। ভাগলপুর স্টেশনের বাইরে একটা মোবাইল ফুড কোর্ট থেকে এই যে মশলা ধোসা নিয়ে নিয়েছি, 50 টাকা দাম। টেস্ট মোটামুটি খারাপ না। বন্ধুরা, আমি এখন রয়েছি ভাগলপুর জংশনে। এখান থেকে আমি ধরবো 1334 পাটনা দুমকা এক্সপ্রেস। এই পাটনা দুমকা এক্সপ্রেসে করে আমি এখন যাব মন্দার হিল স্টেশন। তো চলুন তাহলে, ট্রেন ঢুকছে, দেখি এখান থেকে মন্দার হিল স্টেশন যেতে কতটা সময় লাগে। চলুন। এখন ঘড়িতে সময় 11:05। দেখুন, এখন ঘড়িতে সময় 11:15। আমাদের ট্রেন ভাগলপুর জংশন থেকে ছেড়ে দিয়েছে। তো এই ভাগলপুর জংশন থেকে মন্দার হিলের দূরত্ব 50 কিলোমিটার। তো চলুন, এই দূরত্বটা অতিক্রম করতে দেখা যায় এই ট্রেনটি কতটা সময় নেয়। মন্দার পর্বত পৌঁছানোর সবথেকে কাছের স্টেশন হলো মন্দার বিদ্যাপীঠ হল্ট, যেখান থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। কিন্তু সেখানে সব ট্রেন দাঁড়ায় না, তাই আমরা গিয়ে নামবো মন্দার হিল স্টেশনে। এখান থেকে মন্দার পর্বতের দূরত্ব মোটামুটি 6 কিলোমিটার।
এখন ঘড়িতে সময় 12:10 আর আমরা এখন এসে পৌঁছেছি মন্দার হিল স্টেশনে। ভাগলপুর জংশন থেকে এই মন্দার হিল স্টেশন পৌঁছাতে সময় লাগলো 55 মিনিট। দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দার হিল স্টেশনে। এই যে এর সামনেই রয়েছে মন্দার হিল স্টেশন আর তার পাশেই টোটো স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা টোটো নিয়ে মাত্র 20 টাকায় পৌঁছে যেতে পারবেন মন্দার হিল। রাস্তায় এক জায়গায় দাঁড়ানো হয়েছে আর এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে মন্দার পর্বতকে। এই দেখুন ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দার পর্বত বা মন্দারাঞ্চল পর্বত, ওই দেখুন। আর ওই যে পাহাড়ে ওঠার সিঁড়ি। চলুন পাহাড়ের কাছে যাওয়া যাক এবং উপরে ওঠা যাক। চলুন আমরা পায়ে হেঁটেই উপরে উঠবো, যদিও উপরে ওঠার জন্য রোপওয়েও রয়েছে। তো এটাই হচ্ছে মন্দার পর্বতে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে এখন আমাদের মন্দার পর্বতের কাছে পৌঁছাতে হবে। তো চলুন তাহলে। আর এই রাস্তার সামনেই রয়েছে বেশ কিছু খাওয়া দাওয়ার দোকান। এই দেখুন বন্ধুরা, আমি এখন এসে পড়েছি মন্দার পর্বত বা মন্দারাঞ্চল পর্বতের ঠিক সামনেই। ওই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে একটি জলাশয়ের মাঝখানে মন্দির। এই দেখুন এখানে এই মন্দিরটাকে দেখে উত্তরাখণ্ডের ধারী দেবী মন্দিরের কথা আমার কিছুটা মনে পড়ে যাচ্ছে। তো চলুন তাহলে এখন ওঠা যাক মন্দার পর্বত বা মন্দারাঞ্চল পর্বতে। তার আগে যাই ওই মন্দিরটায়। দারুণ সুন্দর জায়গা। চলে আসুন এই বছরই শীতে আপনারা চলে আসুন এই মন্দার পর্বত বা মন্দারাঞ্চল পর্বত দেখতে। সামনেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের এই দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটি ধরেই পৌঁছাতে হবে মন্দার হিলে। এই দেখুন দেখুন এই যে মন্দার পর্বত, যেটি সমুদ্র মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল, তারই চিহ্ন হিসাবে সামনেই বানানো রয়েছে সমুদ্র মন্থনের সেই প্রতিকৃতি। এই দেখুন দেখুন একদিকে দেবতারা, একদিকে রয়েছে অসুররা, মাঝে রয়েছে মন্দার পর্বত আর তার চারপাশে জড়িয়ে রয়েছে বাসুকীনাথ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দার পর্বতে যাওয়ার জন্য রোপওয়ের টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তার ঠিক সামনে। এই সামনের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি ধরে আপনারা পায়ে হেঁটে পৌঁছতে পারবেন মন্দার পর্বতে। আর যদি আপনারা রোপওয়ে করে যেতে চান সেক্ষেত্রে থেকে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা গিয়েছে রোপওয়ের টিকিট কাউন্টারে। তো আমরা এখন যাই রোপওয়ের টিকিট কাউন্টার। চলুন আপনাদের দেখিয়ে দিই এবং কি রেট আছে সেটা আপনাদের জানিয়ে দিই। চলুন এটাই হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তা। এ দেখুন এটাই হচ্ছে টিকিট কাউন্টার। যাওয়া আসা খরচ পড়ে 120 টাকা এবং এই রোপওয়ে খোলা থাকে সকাল 8:30 থেকে দুপুর 1টা এবং দুপুর 2টা থেকে বিকাল 5:30। দেখুন ওর পায়ে হেঁটে গিয়ে যদি চান যে নিচে রোপওয়ে করে নামবো সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 70 টাকা। আমরা এখন এসে পড়েছি মন্দার পর্বতে ওঠার সিঁড়ির ঠিক সামনে। এই দেখুন এইখান থেকেই শুরু হচ্ছে মন্দার পর্বতে ওঠা। দেখুন সিঁড়ি বানানো রয়েছে। এই যে আমরা 3 জন চলেছি এখন মন্দার পর্বতে, পায়ে হেঁটেই উঠবো। আমি, আমার পাশেই রয়েছে সৌরভ আর এই যে তার পিছনেই রয়েছে আরিয়া। চলুন উপরে ওঠা যাক।
আর দেখা যাক কতটা ডিফিকাল্ট না খুব ইজি, কি লেভেলের রয়েছে এই মন্দার পর্বতের চড়াইটা। চলুন, এর আগে আমি আপনাদের দেখিয়েছি ঝাড়খণ্ডের আর একটা পাহাড়ের উপরে থাকা মন্দির, পরেশনাথ মন্দির। সেই পরেশনাথ ভ্রমণের ভিডিও এখনও আপনারা না দেখে থাকলে আমি নিচে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন চলেছি মন্দার পর্বত বা মন্দারাঞ্চল পর্বতে। তো এটি হচ্ছে হিন্দু পুরাণের একটি অধ্যায়, যে পাহাড়েই হয়েছিল সমুদ্র মন্থন। তো চলুন উপরে ওঠা যাক। চলুন, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের শিখর, সেখানেই রয়েছে মন্দির। চলুন। হিন্দু এবং জৈন উভয় ধর্মাবলম্বীদের জন্যই এই পাহাড় সমান গুরুত্বের। আমরা এখন রয়েছি মন্দার হিল পর্বতে। এটি সমুদ্র মন্থনের দণ্ড হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং সর্পরাজ বাসুকী এই পর্বতের চারপাশে জড়িয়ে এই সমুদ্র মন্থনের দড়ি হিসাবে কাজ করেছিলেন। এটি হিন্দু ধর্মের একটি পবিত্র পর্বত হিসাবে গণ্য করা হয়। এই পর্বতটির উচ্চতা প্রায় 800 ফুট। এই পর্বতের পাদদেশে, মাঝে ও চূড়ায় রয়েছে বেশ কয়েকটি মন্দির, যা তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে পর্বতটিকে আকর্ষণীয় করে তোলে। দেখুন, পাহাড়ে ওঠার পথে আপনারা এই ধরনের ছোট দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা লেবু জল, জলের বোতল এবং কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। এই দেখুন রয়েছে। আর এই দেখুন ওই যে গিয়েছে রোপওয়ে লাইন। মন্দার পর্বত এটি হলো হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটি সমুদ্র মন্থনের দণ্ড হিসাবে ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এটি ভারতের বিহার রাজ্যের বাঁকা জেলায় অবস্থিত একটি পর্বত। এটি ভাগলপুর বিভাগের অন্তর্গত। এটি মন্দার পর্বত বা মন্দারাঞ্চল পর্বত হিসাবে পরিচিত। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দার হিল পর্বতের উপরে। এই যে ওই উপরের দিকে চলে গিয়েছে, ওই উপরে দেখতে পাচ্ছি মন্দার হিল পর্বতের উপরে থাকা মন্দির। আর এই হচ্ছে সীতাকুণ্ড। এই দেখুন, এই হচ্ছে সীতাকুণ্ড। আর এই দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওই উপরে রয়েছে আরেকটি মন্দির। তো চলুন সেই মন্দিরে যাওয়া যাক। চলুন। মন্দার হিল পর্বতের উপরে তো যাবই, কিন্তু যাবার আগে এই পর্বতের উপরেই আরও যে সকল মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে উপরে উঠব। চলুন। মন্দিরটি, চলুন যাওয়া যাক। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আসবেন। দেখুন, এই জায়গাগুলো কিন্তু সকলে আসে না, একদম অফবিট জায়গা। দেখুন, দেখুন এখানে রয়েছে, এটির নাম হচ্ছে পাতালপুরি গঙ্গা। এই দেখুন, এখন এসে পৌঁছেছি পাতালপুরি গঙ্গাতে। এই জায়গাটা, আশেপাশটা দেখুন, একদম শান্ত নিরিবিলি জায়গা। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। মানে এই শীতকালে বা বর্ষাকালে যদি আপনারা এই জায়গাটায় আসেন, বেশ ভালো লাগবে। কিন্তু গরমকালে ভুল করেও আসবেন না, প্রচণ্ড গরম এই জায়গায়। চলুন, এই দেখুন যাবার পথে জায়গায় জায়গায় এই ধরনের বিশ্রামাগার বানানো রয়েছে, যেখানে আপনারা
চাইলে 2-5 মিনিট রেস্ট নিয়ে নিতে পারবেন। তো এরকমই একটা বিশ্রামাগারে আমি এখন বসবো কিছুক্ষণ, একটু জল খাবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে চলবো। এখন এই উপরের দিকে চলে গিয়েছে মেন মন্দির, আর এইদিকে চলে গিয়েছে মন্দারনাথ মহাদেবের মন্দির। এই যে এই রাস্তা, তো এই রাস্তা দিয়ে এখন আমরা উপরের দিকে যাব। চলুন তাহলে। আমরা এখন চলে এসেছি মন্দার মহাদেব মন্দিরের ঠিক কাছেই। এই দেখুন সামনেই রয়েছে মন্দার মহাদেব মন্দির। অবশ্যই এই জায়গাটি আসবেন। ওই দেখুন ওই দিক দিয়ে চলে গিয়েছে রাস্তা মন্দার পর্বতে ওঠার, আর ওই যে রোপওয়ে যাচ্ছে, আর তার পাশেই রয়েছে এই মন্দার মহাদেব মন্দির। চলুন আপনাদের দেখাই। মন্দার পর্বতে ওঠার ঠিক বাম পাশেই রয়েছে মন্দারনাথ মহাদেব মন্দির। এই দেখুন, তো চলুন পাহাড়ের উপরে ওঠাই যাক। প্রায় পৌঁছেই গেছি। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের চূড়ো। দারুণ সুন্দর অভিজ্ঞতা এই পাহাড়ে ওঠার, দারুণ সুন্দর লাগছে। আর এই পাহাড়ের উপর থেকে আশেপাশের যে ভিউটা পাবেন সেটা এক কথায় অসাধারণ। দেখুন সামনেই পাথর খোদাই করে বানানো রয়েছে বজরংবলীর মূর্তি। দেখুন দেখুন এই দিকে রয়েছে, এই যে এই রাস্তাটি চলে গিয়েছে পাহাড়ের শিখরে মেন মন্দিরে, আর এই যে এদিকে রয়েছে রাম ভরত গুফা। তো চলুন এই রাম ভরত গুফার দিকে যাওয়া যাক। এই যে এটাই হচ্ছে সেই রাস্তা। দেখুন किसके अंदर है? अच्छा, তো এটাই হচ্ছে রাম ভরত গুফা। এই যে দেখুন, এই দেখুন ভগবান রাম এবং ভরতের চরণ যুগল এখানে। আর ভিতরটা বেশ অন্ধকার, তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো তো জায়গাটার নাম আছে রাম ভরত গুফা। দেখুন ভেতরটা বেশ অন্ধকার। তো চলুন রাম ভরত গুফা দেখা হয়ে গেল, আবার আমরা এগোতে থাকি সামনের দিকে। চলুন। এই দেখুন আমরা প্রায় পৌঁছেই গেছি মেন মন্দিরের সামনে। এই দেখুন সামনেই রয়েছে সেই মেন মন্দির, বাসুপুত্র স্বামীজি মহাদেব মন্দির। এই দেখুন, দেখুন শ্রী মন্দারগিরি জি দিগম্বর জৈন সিদ্ধক্ষেত্র। আর এই পাহাড়ের উপর মন্দিরের পাশ থেকে নিচের ভিউটা ছিল অসাধারণ সুন্দর। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 12তম জৈন তীর্থঙ্কর বসুপূজ্য স্বামীজি এই পর্বতের চূড়ায় নির্বাণ লাভ করেছিলেন। জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই পর্বত তার প্রাকৃতিক সৌন্দর্য, তীর্থস্থান এবং বার্ষিক উৎসব মকর সংক্রান্তি ও মহাবীর জয়ন্তীর জন্য বিখ্যাত।
এই মন্দার পর্বত জৈন ধর্মাবলম্বীদের কাছে সমান বিশ্বাসের। কথিত আছে 12তম জৈন তীর্থঙ্কর বাহ্যপুত্র স্বামীজি এই পর্বতের উপরেই নির্বাণ লাভ করেছিলেন। এখন সময় 2:15। আমরা 1টার সময় মন্দার পর্বতে ওঠা শুরু করেছিলাম। আমাদের উপরে আসতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। চলুন তাহলে এবার এই মন্দার পর্বতের উপরটা ঘুরে দেখা যাক। চলে আসছে। আমি এখন এসে পড়েছি মন্দার বিদ্যাপীঠ হল্টে। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দার বিদ্যাপীঠ হল্টে। আর এটি হচ্ছে এই মন্দার বিদ্যাপীঠ হল্টের টিকিট কাউন্টার। মানে আমি এখন এমন একটি স্টেশনে রয়েছি যেখানে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু টিকিট কাউন্টারে কোনো লোক নেই, টিকিট কাউন্টার সম্পূর্ণ বন্ধ। এই দেখুন, চেয়ার রয়েছে, একটা টেবিলও রয়েছে, কিন্তু এই মুহূর্তে টিকিট কাউন্টারে কেউ নেই। আমি আমার জীবনে এই প্রথমবার এমন একটা স্টেশন থেকে উঠব যে স্টেশনে কোনো টিকিট কাউন্টার নেই এবং সেই প্ল্যাটফর্মটা হচ্ছে পুরো রেল লাইনের সমান সমান। এই দেখুন, রেল লাইন এবং তার সমানেই পুরো প্ল্যাটফর্ম। আপনারা যদি নামেন মন্দার বিদ্যাপীঠ হল্টে, এই স্টেশনে যদি আপনারা নামেন, তাহলে এখান থেকে আপনাদের ওই মন্দার পর্বত যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। টোটো করে চলে যাবেন, সময় লাগবে মাত্র 5 মিনিট এবং ভাড়া পড়বে মাত্র 10 টাকা। ওই দেখুন, দূরে দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখন রয়েছি মন্দার বিদ্যাপীঠ হল্টে, আর এখান থেকে আমি একটা ডেমু ধরবো। ডেমু ধরে আমি যাব ভাগলপুর জংশন, আর ভাগলপুর জংশন থেকে আমি রাতে 9:30 জামালপুর হাওড়া এক্সপ্রেস ধরবো, ধরে পৌঁছাবো হাওড়া। এখানে ট্রেনটা আসার সময় আছে 5:09 এবং এই ট্রেনটি ভাগলপুর জংশন গিয়ে পৌঁছবে 6:55। এখন সময় 5:15। এখন ট্রেন ঢুকছে। এই দেখুন, ট্রেন আসছে। এই ট্রেনে করেই আমরা যাব ভাগলপুর জংশনে। हाँ, मूंगफली कितने का? और ये ट्रेन ये 10 रुपये है ना? ठीक है। এই যে আমরা বাদাম কিনে নিলাম 10 টাকার। একটাই না নেবো?